আজকের সাবজেক্ট দীনেশ ত্রিবেদী কে, কেন তিনি ইন্ডিয়ান হাই কমিশনার হলেন। শেষে কথাটা আগে বলে নিয়ে শুরু করব ভিতরে ঢোকার। এটা বুঝতেই পারেন যে তাকে উনি একজন রাজনীতিবিদ। সর্বশেষ পরিচয় হলো উনি রাজনীতিবিদ। উনি পেশাদার কূটনীতিক না। আমাদের মতন, আমাদের হিসেবে বললে আমাদের কূটনীতিক সেই হয় যে বিসিএস দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকে, সেই পেশাদার কূটনীতিক। দীনেশ ত্রিবেদী সেরকম, তাদেরও তো বিসিএস আছে, আইসিএস বলে বোধহয়, সেগুলোতে ঢুকা কোনো ব্যক্তি না। উনি তো শুরু থেকে রাজনীতিবিদ। তাহলে উনাকে কেন হাই কমিশনার বানানো হলো? এটা একটা বড় ব্যর্থয় ঘটিয়েছে। আইনের ভিতরেই করেছেন, কিন্তু করেছেন কেন এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য বলেছি ইন্ডিয়ান হাই কমিশনার হলেন কেন। তাহলে এখানে মোদির একটা এজেন্ডা আছে, সেই এজেন্ডাটা কি? এদিক থেকে বুঝতে শুরু করাটা আমাদের জন্য সবচেয়ে সঠিক হবে। তারা যে এবারের ইলেকশনে, ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনে মোদিকে এই মমতাকে ফালাই দিয়া জবরদস্তিতে হইলেও দখল করবে, এটা এই পরিকল্পনা তাদের অন্তত 6 মাস আগের কমপক্ষে। কারণ যে লোকটা, এই যে এখন প্রধান নির্বাচন কমিশনার, কিন্তু আগে নানানভাবে ঘুরে ফিরে মোদি অথবা অমিত শাহর সাথে কাজ করছে, তাদের অধীনস্থ সরকারি আমলা ছিল। ফলে তাকে তো ডেকে নিয়ে এসে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দেওয়া হয়েছে। আর এবার তাকে দিয়ে ইলেকশন সিস্টেমটাকে হাত মোচড়ানো, এটাকে ব্যবহার করা। আপনি খেয়াল করছেন পরশুদিন বোধহয় প্রায় 40,000-এর উপরে ইভিএম, এই যে বক্সগুলা বোমা ফাটায় আগুন ধরে দিয়েছে। কে পাঠাচ্ছে কেউ জানে না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। ইভিএম, তারা তো খুবই ইভিএম এর ভক্ত, হোল ইন্ডিয়া। সব বাক্স জ্বালাই দিচ্ছে কেন? যাতে মমতা প্রমাণই না করতে পারে যে ইলেকশনে কারচুপি হয়েছে। বক্সই নাই, তা তুমি এখন কি প্রমাণ করবো? সো মোদি ছোটখাটো কাজ করে নাই, মানে এগুলো করে না। সেগুলো ফলাফল কি হবে এগুলো বলে লাভ নাই, যদিও তবু শেষের দিকটা আগে বলে রাখি। এতে যেটা হবে, হাসিনার মতনই বাংলাদেশ যখন ধীরে ধীরে একটা আইন কানুন সিস্টেমের বাইরে চলে গেছে, এমন একটা যার সুবিধা তারে খাচ্ছে। পুরানা যদি আগে 100 ভাগ বেআইনি ভাবে চলতো, তো সে যদি এখন 50 ভাগও করে, তাতেই সে স্লোগান দিতে পারবে, বক্তৃতা মারতে পারবে, এই যে এগুলো বদলাইছে। বাকি 50 ভাগ যে আগের মতো রেখে দিয়ে ওগুলোতে খাইতেছে, এটা তার বলে লুকে থাকতে পারবে। তো সিস্টেমটা একবার ভেঙে দিলে এরকম। সো মোদি সেই সিস্টেম ভাঙার পক্ষে পদে পদে এই কাজটা করে যাচ্ছে। আমি অনেকে আগে করে বলেছি, আমি সেদিকে ডিটেল যাব না। এটা প্রথম শুরু হয় আসলে 76 সাল থেকে, বা 75 বলাটা ভালো, ইন্দিরা গান্ধীর আমল থেকে সে প্রথম এই নিয়ম ভাঙে বলে শুরু করে। সিস্টেম রাখবে না। ইন্ডিয়াকে একটা ন্যূনতম আইন কানুন আছে, নির্বাচনের আইন আছে ন্যূনতম, আদালতগুলো ন্যূনতম হস্তক্ষেপবিহীন ভাবে চলে, ন্যূনতম এগুলো মেনটেন করে। তো সবগুলোকে ভেঙে দেওয়া শুরু প্রথম নায়িকা বলা যায় খোদ ইন্দিরা গান্ধীকে। 75 সালের ভোট হয়েছিল 72 সালে। 72-এর ভোটে উনি কারচুপি করে জিতেছিলেন। কোথা থেকে? ইলাহাবাদ, ইলাহা, ওরা আবার এলাহা বানায় দিছে। ইলাহা, আল্লাহর ইলাহা, ইলাহাবাদ, যেটাকে আমরা উত্তরপ্রদেশ বলে চিনি। উত্তরপ্রদেশের হাইকোর্ট মানে ইলাহাবাদের হাইকোর্ট। আমরা এলাহাবাদ থেকে ভুলাই দিচ্ছি, যে এলাহা চলে আসছে, এলাহা বানাই দিছে উচ্চারণটাকে। এটা ইলাহা ছিল আসলে। এনিওয়ে, সো ইলাহাবাদ হাইকোর্ট এখনো আছে। তাহলে ওই রাজ্যের ইলেকশনে সে যেহেতু ইলাহাবাদ থেকে দাঁড়িয়েছিল, ফলে ইলাহাবাদের হাইকোর্টের রায়ে তার ইলেকশনে কারচুপি করে জয়লাভ করেছে বলে অভিযুক্ত করে তাকে সাজা দেয়। সে সাজার মানে সাজা শুরু হওয়ার আগেই দেশে জরুরি আইন জারি করে দিয়ে কোর্টের হস্তক্ষেপ করে, এবং কোর্ট বাধ্য হয় এক পর্যায়ে শেষে মামলার রায় ফেরত নিতে, দিয়ে একটা দুনপুন দিয়ে ধামাচাপা দিয়ে ইন্দিরা গান্ধী জীবনও আদালতে যায় নাই, মানে কোনো জেলখানায় যায় নাই। সোজা কথা, এই শুরু হয়েছিল 76 সাল থেকে। 75 থেকে শুরু, এটা 76-এ কনস্টিটিউশনে বদলায় ফেলাইছে, একেবারে নতুন করে সংবিধান সংশোধন হয়েছে। হ্যাঁ, আমাদের সার কথা হলো এই যে ক্ষমতাসীন সরকার দেশের আইন কানুন ভেঙে ফেলতেছে। যখন ভেঙে পড়বে তখন দেখা যাবে। এভাবে তো ইন্দিরা গান্ধী করছেন।
যেটা এখন যে মোদির পাল্লায় পরে তার নাতিরে সহ্য করতে হবে, এটা তো ইন্দিরা গান্ধী বুঝে নাই, এটা রাহুল গান্ধীর যুগ। আর রাহুল গান্ধী এগুলো নিয়ে কান্নাকাটি করতে লাভ নাই। তোমার নানি তো এই কাজ করে দিয়ে গেছে, তোমার দাদি যে কাজ শুরু করে দিয়েছিল, এখন মোদির আমলে এটাই করবে। ফলে ইলেকশন কমিশনারকে এইভাবে পকেটে পড়ছে। সার কথা হলো এটা। সো এটা এই পরিকল্পনা করেছে যে তারা কলকাতা দখল করবে, মমতাকে ফালাই দেবে, এমন কারচুপি করবে কোনোদিন খেয়াল না করে, বেপরোয়াভাবে করবে। আর একবার যদি বলতে পারে সে হেরে গেছে, পত্রপত্রিকায় লেখা শুরু হবে যে এটা তো শুভেন্দু নতুন সরকার। তো একবার বলা শুরু হয়ে গেলে তো মিডিয়াগুলো ভাষ্য বদলাইতে পারবে না। মিডিয়াগুলো তো একবার স্বীকার করে নেয় শুভেন্দুই হলো আসল নতুন মুখ্যমন্ত্রী, তাহলে তো আর আপনি ভাষ্য বদলাতে পারছেন না। সো এটা করে নেওয়ার পরে বাকিটা এইবার দমন পীড়ন শুরু করেন, উল্টা মাইট দেন, ডিম ছুঁড়ে মারেন, জেলে পুরে রাখেন, তাহলে তো হয়ে গেল। সেগুলো সাকসেসফুলি করে যাচ্ছে। এই যে শেষ পর্যন্ত ভোটের বাক্সগুলো যেগুলো ছিল এগুলো আগুন ধরাই দেন। এগুলো বাদ থাক, আমরা এখন 80 দিনের টিভি থেকে আনা হলো কেন? তাহলে এই যে শুভেন্দুকে আনা হবে, এগুলোকে আনার মূল বিষয়টা আসলে হলো এই যে কলকাতার ভোটারদেরকে বুঝাইতে হবে যে তোমরা কিন্তু আসলে হিন্দু, বুঝছো, মুসলমানরা তোমাদের এনিমি। সো মুসলমানরা তোমাদের এনিমি, এটা বুঝাবো কি করে, জোশ তুলবো কেমন করে, মুসলমান খেদানো। কলকাতায় 30% মুসলমানরা যারা একদিন মমতাকে ভোট দিয়ে গেছে, তাহলে মুসলমান খেদাওয়াকে প্রোগ্রাম তৈরি করবো। এদিকে দুটা লাভ, এক হলো মমতার সমর্থকরা ভয়ে ছুটে যাবে, আদৌ মমতার ইলেকশন দাঁড়াতে পারবে কিনা আল্লাহ জানে। 2 নম্বর হলো যে হিন্দু ভোটগুলা একটাই বাক্সে জুটবে, সেটা হলো বিজেপির বাক্স। এই হচ্ছে টোটাল প্ল্যানটার মূল কথা। এখন এই যে মুসলমান তাড়ানো শুরু করবে, এমনিতে আগে থাকতেই ওয়েস্ট বেঙ্গলে আরেকটা মুভমেন্ট আছে, অ্যান্টি হিন্দি প্রজেক্ট আছে। অ্যান্টি হিন্দি প্রজেক্টের মানে হলো আমরা বাঙালি, ওদেরও যে আইসিএস কেন্দ্রীয় সরকারের যে নিয়োগগুলো হয় সেখানে হিন্দি ভাষীদেরকে বেশি সুযোগ দেওয়া হয়, তাদের সিট বেশি, আমাদের সিট কম, আমরা বাংলাভাষীদের সিট কম। এই হলো বাংলা বনাম হিন্দির একটা লড়াই। তবে সাবধান, এই লড়াইয়ের ভিতরে যারা আছে এদের একটা বড় অংশ হলো মমতা সাপোর্টার, প্লাস এরা নিজেরাও আবার অ্যান্টি মুসলমান। অনেকে বাংলাদেশের অনেকে যারা বড় বাংলা বানাইতে চায়, তার লোকজনের নাম শুনবেন আপনি, এরাই ওটার ভিতরে আছে। বেসিক্যালি তারাও আসলে অ্যান্টি মুসলমান, কিন্তু তারা ভান করতেছে তাদের লড়াইটা হলো হিন্দি বনাম বাংলা। কোন বাংলা? বিদ্যাসাগরের বাংলা হইতে হবে। বাংলাদেশ বিদ্যাসাগরের বাংলা মানে না, ফলে বাংলাদেশ তারা মানে না। কিন্তু আবার একই সাথে সে বলবে বড় বাংলা স্লোগান একটা দিবে, মানে বাংলাদেশকে সাথে নিয়ে আরেক বাংলা, এই অখণ্ড বাংলা বানাবে। তফাৎ হলো মোদিটা বলে যে মোদিরা বলে আমরা অখণ্ড ইন্ডিয়া বানাবো, আর ওরা বলে আমরা অখণ্ড বাংলা বানাবো। এই হলো ফারাক। বেসিক্যালি তারাও আসলে অ্যান্টি মুসলিম, দেখে বোঝা যাবে না। ভান করবে তার মোদির সমর্থক, এই মমতার সমর্থক, আবার সমর্থক না, এক অর্থে সবকিছুই তারা আসলে আবার। সো এই মুভমেন্টটাকে ধ্বংস করতে হবে তাদেরকে, যাতে তারা আবার ইয়ে না হয়। তো অ্যান্টি হিন্দি, তো ওদেরকে যদি বুঝায় ফেলা হয় যে তোমরা আসলে হিন্দু, তাহলে তো মোদির জয় লব্বা। এই জন্য মোদিকে একটু কষ্ট করতে হবে, আর অ্যান্টি মুসলমান থেকে মাইডিয়া খেদানোটা একটু জবরদস্ত করতে হবে। সো এখান থেকে আসলো পয়েন্টটা। তাহলে শুভেন্দুর ব্যাকগ্রাউন্ড দেখেন, শুভেন্দু জীবনে আগে কোনোদিন মুখ্যমন্ত্রীর দূরের কথা মন্ত্রীও হয় নাই, ও তো মমতার দলের এক এমপি ছিল মাত্র। এখন হঠাৎ করে তাকে দিয়েই মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে। দেখেন ও যে বেয়াদব, আদব খায় তো সাধারণ জ্ঞান নাই। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও স্লোগান দিচ্ছে এটা হিন্দুদের ইন্ডিয়ার কোনো মন্ত্রীকে দেখেছেন এভাবে কথা বলতে? জোসেফ টালায় কোনো ইন্টারনাল ঘরের ভিতরে মিটিং আর বলবে, কিন্তু মন্ত্রী হয়ে এটা আর বলবে না। ওটা বলার আলাদা লোক আছে তাতে কিছু বলা। রাম মাধবকে দিয়ে বলাবে, বিজেপির যে জেনারেল সেক্রেটারি ছিল, যে মন্ত্রী না আবার, সে বলবে এগুলা। RSS কে দিয়ে বলাবে, কোনটা দিয়ে বলা যায় কোনটা দিয়ে বলাবে না, এগুলা বাছাইটা সে করতে জানে আসলে। তো শুভেন্দুর ইয়ে নাই, বাংলাদেশ দখল করে নেব, আচ্ছা একটা মুখ্যমন্ত্রী কি বলতে পারে এই কথা? এটা যে একটা লিগেল কনসিকুয়েন্স আছে সে জানে না। আর তার সৌভাগ্য হলো যে আমাদের তারেক সাহেব ততই শিথিল, ততই সরল, কিছু গায়ে মাখে না। একটা মুখ্যমন্ত্রী বলতেছে বাংলাদেশ দখল করে নেবে, তার কোনো খেয়ালই নেই। তারেকের এই বিষয়ে কোনো রিয়াকশন দেওয়াটা না 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 আমার নতুন করে টেনশন বাড়ানোর ইন্ডিয়ার সত্য ঠিক না। হ্যাঁ, মিলমিশ করে চলতে হবে না। এনিওয়ে, তাইলে এখন এই যে সমস্যাটা তৈরি করবে এই বোকা শুভেন্দুটা,
উল্টাপাল্টা হিন্দুত্ববাদী কথা বলে ফেলে যে বাংলাদেশ দখল করে নেবে। এগুলো নিয়ে যে সমস্যায় দাঁড়াইতে পারে। একটা প্রফেশনাল কূটনীতিবিদ যদি বাংলাদেশে হাইকমিশন হয়, সে তো এগুলো সহ্য করবে না, মোদীকে সোজা কমপ্লেন করবে জয়শঙ্করের মাধ্যমে, কেমন মুখ্যমন্ত্রী বানিয়েছেন ভাই, তো আমাদের চাকরি হারাম করে দিতেছে, এই যে চাকরি কেমনে করবো আমি, এ তো আমাকে প্রতিদিন সকাল বিকাল ডাকবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, আর ডাককে আমাকে দমকাইবে, এইভাবে তো চাকরি করা যাবে। সো শুভেন্দুকে যেন ঠিকঠাক করতে পারে, এইবার দেখেন মুখ্যমন্ত্রীকে ঠিকঠাক করতে হবে। এই জন্য বাংলাদেশ মানে বাংলার মানে ওয়েস্ট বেঙ্গলেরই আর একটা দীনেশ ত্রিবেদীকে দেওয়া হয়েছে, সে যেন শুভেন্দুকে সামলায় রাখে হাই কমিশনার হিসেবে, যেন আবার খুব ব্যাড রিয়াকশন না দেয়, মোদির জীবন হারাম না করে দেয়। এটা বুঝে সুঝে বলতে পারে যেন শুভেন্দুকে, যে দেখো শুভেন্দু তুমি এরম করবা না, এটা ফোন করলেই তো হয়। তো শুভেন্দু কেমন গাদা, মানে এগুলো সম্পর্কে কোনো ধারণা নেই। ফর্মাল ইন্ডিয়া তা কেমন ভাবে চলতে হয়, কি কথা বলা যায় না, এর কোনো হুঁশ জ্ঞান এখন পর্যন্ত হয় না। ও এখনো মনে করে আমরা মমতার বিরুদ্ধে, আমি ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নেবো, এগুলা বলতে পারলে যেরকম তার জমায়েত বাড়বে, ওটা সে মনে করে এই কথা সব জায়গায় বলা যায়, ওই ধান্দাতেই আছে, ওই 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 কি বলবো, বোকামিতেই আছে আর কি, যে মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে কথা বলা যায় না, এইটা তার হুঁশ এখনো না হয় নাই। সো এই শুভেন্দু যে এখনকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানানো হয়েছে, শুভেন্দু অধিকারী, এখন শুভেন্দুকে সামাল দেওয়ার জন্য একটা রাজনীতিককে দেওয়া হচ্ছে, সকল রাজনীতিক। এই জন্য এই রাজনীতিককে মোদি জানে যে শুভেন্দু এগুলো বলবে, আর শুভেন্দু এগুলো বলেই তো আসলে মমতাকে খেদাইতে পারছে। এখন মোদি শুভেন্দুকে বন্ধ করে দিলে তো আর এক মুশকিল আমার জন্য, এখনো তো তার বড় বড় কাজ বাকি। কলকাতার মুসলমানদেরকে খেদাইতে হবে না, খেদাই আবার এটা হিন্দুদের মন জয় করতে হবে, হিন্দুদের ভোট যেন আসে। কারণ খেয়াল রাখবেন 2 থেকে 2.5 বছরের মধ্যে ইন্ডিয়া আবার ইলেকশন দেখতে হবে একটা, কোন ইলেকশন, এরপর ইলেকশনটা হবে কেন্দ্রীয় সরকার ইলেকশন, 2.5 বছরের মধ্যে কেন্দ্রীয় সরকার ইলেকশন আসে, আবার 2.5 বছরের মধ্যে মুখ্যমন্ত্রী ইলেকশন আসে। এটা হচ্ছে কলকাতার ইলেকশনের হিসাবটা এরকম। সো 2.5 বছরের ভিতরে আবার কেন্দ্রীয় সরকার ইলেকশন করতে হবে। কেন্দ্রীয় সরকার ইলেকশন পর্যন্ত শুভেন্দু ঠিক থাকতে পারবে তো, না উলায় ফেলাবে সবকিছু, এইসব চিন্তা করে তাদের এই দীনেশ ত্রিবেদীকে দেওয়া। এই জন্য খেয়াল করবেন, দীনেশ ত্রিবেদী ঠিক হয়েছে এটা অনেক আগে, শুভেন্দুও কলকাতা ইলেকশন হওয়ার আগেই, কিন্তু প্রকাশ করা হচ্ছে না খবরটা। বাংলাদেশে তো আজকাল কলকাতায় তার একটা সাংবাদিক রেখে দেওয়া, তার রিপোর্ট ছেড়ে দেওয়ার জন্য কে কত ভিউখোর পত্রিকা হবে, বিশেষ করে যেগুলা প্রিন্টেড পত্রিকা, কে কত বড় ভিউখোর হবে, এবং কি করে প্রথম আলোকে ছাড়াই যেতে চায়, প্রথম আলো নিজেই একটা গদি মিডিয়া, তাকেও ছাড়াই যেতে চাই আমাদের আর এক মতিউর রহমান চৌধুরী। ফলে এগুলোর কম্পিটিশন আছে, সেই জন্য খবরটা আগেই চলে আসছে যে ত্রিবেদী মুখ্যমন্ত্রী হচ্ছে। কিন্তু ত্রিবেদীকে করা যাচ্ছিল না, ডিক্লারেশন দেওয়া যাচ্ছিল না, যতক্ষণ শুভেন্দু অ্যাটলিস্ট 1 মাসের জন্য তো মুখ্যমন্ত্রী হবে, 1 মাস পার হবে, তারপরে না তার নামটা আনুষ্ঠানিক ঘোষণা করা যাবে, এই জন্য এটা দেরি হচ্ছে না। কিন্তু পুরো জিনিসটা শুভেন্দুকে আনার যে প্ল্যান, সেই প্ল্যানের অংশ এটা। আর শুভেন্দু এটা একটা যে বোকা, একটা গাদা, বলতে জানে না কিছু, আউলা দৌলা করে বেলাইবে, প্রফেশনাল হাইকমিশনার আসলে তার জীবন হারাম করে দিবে। উল্টা হাইকমিশনারও জানে তাকে শুভেন্দু শোনো বলে যেন কথা বলতে পারে। অন্য কূটনীতিক প্রফেশনাল হাইকমিশনার হলে প্রণয় বার্মা তো আর কলকাতার মুখ্যমন্ত্রীকে ফোন করে ডাইরেক্ট বলতে পারে না কিছু, কিন্তু সে পারবে, ইনফর্মালি পারবে। এই হচ্ছে একদম অরিজিনাল কারণ। ফলে বাংলাদেশে তাকে এই মুসলমান খেদানোর চাপ তৈরি করে রাখতেই হবে অল অ্যালং, অন্তত নেক্সট 2.5 বছর তো বটেই। আর একবার কেন্দ্রীয় সরকার ইলেকশনের ফলাফল যদি ভালো দেখে তাইলে হয়তো একটু কিছু কমবে, তার আগে পর্যন্ত আর যদি না কমে তাহলে পুরা 5 বছরই শুভেন্দুর, পুরা 5 বছরই এই বর্ডার এলাকায় পুশিং চালাতে থাকবে ইন্ডিয়া, শুভেন্দু চালাতে থাকবে, এটা শিওর থাকতে পারেন আপনি। আর এগুলোর যে হ্যাপা তৈরি হবে, ক্যাসাল তৈরি হবে, সেগুলো সামলানোর মতন একটা দীনেশ ত্রিবেদী লাগবেই হাইকমিশনার হিসেবে, যে শুভেন্দুকে সামলাবে। এটা প্রণয় বার্মাদের কাজ না, প্রফেশনাল কূটনীতিবিদরা বলে না ভাই এটা করবো না আমি, এইভাবে তো করা যায় না বলে ফেলাই দিবে। এবং তাদের কূটনীতিক জগৎ তো খুব ছোট না, যথেষ্ট বড়, প্রভাবশালী, যারা অবসরে চলে গেছে একেবারে পর্যন্ত, ওই পিনা সিকরি পর্যন্ত, এরাও কম প্রভাবশালী না। ফলে এটা সামলাতে পারবে না তারা, এগুলোর জন্যই তারা দীনেশ ত্রিবেদীকে দিয়েছে হাইকমিশনার হিসেবে। ওকে, এখন এই মূল কারণটা সবসময় মনে রাখবেন, তাহলে বাকি সব কিছু বুঝতে, ব্যাখ্যা করতে সহজ হবে। এখন আসেন, এই দীনেশ ত্রিবেদী কোত্থেকে আসলো আসলে? ত্রিবেদী নাম দেখে বুঝতে পারতেছেন এটা তো ঠিক বাংলা মনে হতেছে না, বাঙালি হিন্দু টাইটেল মনে হইতেছে না, এটা কে আসে?
হ্যাঁ, ঝপ করে বলে ফেললে আপনাদের তো শকিং মনে হবে। তার বাপ মা 47-এর পরে আসছিল, হ্যাঁ, করাচি, পাকিস্তান থেকে। করাচি সিন্ধির করাচি, পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী যে করাচি। আর করাচিতে একমাত্র পোর্ট সিটি, পাকিস্তানের একমাত্র পোর্ট সিটি করাচি। ত্রিবেদী বলা হচ্ছে এটা গুজরাটি, কিন্তু নানান প্রফেশনাল কারণে তারা বাংলায় কাটাতে কাটাতে বাংলা শিখে ফেলেছে। ফলে দীনেশ ত্রিবেদী বাংলায় কথা বলতে বলে ফ্লুয়েন্টলি। নাম দেখে বোঝা যাবে না সে হলো গুজরাটি, কিন্তু কলকাতার বাংলা বলতে পারে বুঝে। এই হলো ত্রিবেদীর একটা পরিচয় দিলাম আপনাকে আমি। তাহলে মালটা অরিজিনাল। এই যে যারা আমাদের শাহরিয়ার কবির বা আমাদের এই যে যাদের পাকিস্তানের নাম শুনলে কুলিকুচি করে আসতে হয়, দাঁত মেজে আসতে হয়, তাদের ভাষা ত্রিবেদী কিন্তু আপনাদের ভাষায় পাখি বলবেন। পাখি না 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 না, ত্রিবেদী কেমন পাখি হয়? এটা বলতে তো আপনাদের খারাপ লাগে, কষ্ট লাগবে। না না, পাখিওয়ালা ঠিক না। এনিওয়ে, দীনেশ ত্রিবেদী হেন কোনো পার্টি নেই যে করে নাই, কনস্পারি বাদে। শুরু করছিল মমতা, প্রথম মুখ্যমন্ত্রী হয় 2011 সালে সিপিএম কে খেদাই গিয়া। ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী হয় 2011 সালে। এর আগে সে ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের রেলমন্ত্রী মমতা। এখন মমতা যখন ওখান থেকে মুখ্যমন্ত্রী হইতে হয়েছে, পার্টি যাচ্ছে, ওই পদটা ছেড়ে দিয়ে আসছে, ওই পদটাই দিছিল সে দীনেশকে। দীনেশ তখন পার্টিতে জয়েন করতে। তাহলে দীনেশ ছিল আসলে ওই অর্থে সেন্ট্রালের রেলমন্ত্রী, কিন্তু মমতার পক্ষ থেকে, মমতার পার্টির পক্ষ থেকে। পরে সেখান থেকে গেছিল কংগ্রেস থেকে গেছে ফাইনালি বিজেপি। এ হচ্ছে তার গতিপথ। হোয়াট এভার, এগুলো আমাদের জন্য কি ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট আরেকটা হলো, সেটা হলো সে শুধু বাংলায় বলা শিখে নাই। বারাকপুর বলে একটা জায়গা আছে, বারাকপুরে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্টনমেন্টটা আছে বারাকপুরে। বারাকপুরটা হলো কলকাতা থেকে 22 কিলোমিটার দূরে। মনে করেন আমাদের ভাষায় বললে আমাদের দামরাই কিংবা কালিয়াকোট, ঢাকার কাছাকাছি, ওরকম একটা জায়গার নাম হলো 22 কিলোমিটার দূরে বারাকপুর। ট্রেনে চললেই যাওয়া যায়। সব বারাকপুরের এমপি হয়েছিল সে সবসময়। কেন্দ্রের এমপি হলো, লোকালি এমপি হলো, রাজ্যসভার এমপি হলো, ওই সবই হয়েছে বারাকপুর। উনি কোথাকার? সবই বারাকপুর, একটা জায়গার নাম পেয়ে গেছে। তো সব কিছু দিয়ে উনি হলেন বারাকপুরিয়া, অবাঙালি বারাকপুরিয়া। বোঝা যাচ্ছে নিশ্চয়ই তার ব্যাকগ্রাউন্ড আস্তে আস্তে খুলতেছে না। সো এগুলো থেকে তাকে পিক করা, আলটিমেটলি এটা মোদির ভোগে লাগছে, মোদি অমিতের ভোগে লাগছে আর কি দীনেশ ত্রিবেদীটা। সে এইবার চলে আসছে, তাকে এখন দেখাতে হবে কিছুটা, একটা চমক দেখাতে হবে। প্রথম আসছে ঢাকা জয়েন করতে, প্রথম চমকটা সে মনে করলো সে খুব বাঙালির কাছাকাছি লোক একটা, আমরা একই লোক না, এটা তাকে দেখাইতে হবে। এটা হচ্ছে তার চমক। তাহলে কি দিয়ে দেখানো যায়? ওকে, আমি যদি বাই রোড বেনাপোল বর্ডার দিয়ে ঢুকি, আরে বাড়ি তো ঘরের লোক, কলকাতা থেকে আসতেছে, এটা মনে করানো যাবে। তো সে বাই রোড ঢুকে পড়লো। অনেকে প্রশ্ন তুললো, না এর আগে তো কেউ ঢুকে নাই। হ্যাঁ, উত্তর হলো যে হ্যাঁ, ঢুকে নাই, আবার ঢুকছেও। এর আগে বাংলাদেশকে সবচেয়ে পচাইছে যে লোকটা, বসুন্ধরা গ্রুপকে দিয়া 6টা পত্রিকা বানানো যে করছে, প্রণয় বর্মার আগের যে রাষ্ট্রদূত ছিল, সেও এই বেনাপোল বর্ডার দিয়ে আসছিল। বাট 2019 সালে ছিল কোভিড, সম্ভবত 2020 সালে আসছিল বাংলাদেশে। সেও আসছিল কোভিড বলে, প্লেনে না ছেড়ে ওদিক দিয়ে আসছিল। বর্ডার সিল থাকুক আর না থাকুক, হাই কমিশনার বলে কথা, সে অ্যারেঞ্জ করে ওদিক দিয়ে আসছিল। সো ওইটা একটা উদাহরণ। তো বলে সে তো, আমি তো আগেকার আর এক হাই কমিশনের উদাহরণ ফলো করছি, এগুলা বলে চালাই দিতে পারলো আর কি। হোয়াট এভার, সেদিক দিয়ে আসছে, আসার পরে করছে আকামটা। এইটা দিয়ে বোঝা যাচ্ছে যে সে আসলে যে একটা অরাজনৈতিক, ইভেন কূটনীতিক শিষ্টাচার, কূটনীতি কি করা যায় আর কি করা যায় না, ওটাও সে শিখে আসে নাই। ওর সামনে কেউ এক পাতার চোতাও কেউ ধরে নাই যে ভাই সাহেব এই কাজটা করা যায় না, এই কাজটা থেকে সাবধান থাকবেন, এটাও কেউ তাকে বলে নাই। আর একবার মোদি আমাকে হাই কমিশনার বানাইছে, তুই বাটা কেড়ে আমার এগুলা শিখানো, অবস্থাটা এরকম হয়ে যায়। এগুলো প্রবলেমগুলো তো সবসময় এরকম হয়। সো এগুলো সে শুনতে চায়নি আর, বেসিক্যালি যে কি কথা বলা যায় না, এটা কূটনীতি শিষ্টাচারে পড়ে না। প্লাস আপনারা জানেন যে কূটনীতির বিষয়গুলা আপনার, আমরা যেটাকে বলি যে ইন্টারন্যাশনাল যে কনভেনশন হয়ে আছে, কূটনীতি কি আচরণ করবে না, 49 সালের যে কনভেনশন, অস্ট্রিয়ার যে কনভেনশন,
সেই কনভেনশন অনুযায়ী আপনি কূটনীতিতে কি করতে পারেন কি করতে পারেন না তার কথা বলে দেওয়া আছে, প্লাস বাকিটা এর চর্চা করতে করতে একটা কালচার দাঁড়িয়েছে সেটাও আছে। এনিওয়ে, যেমন এসে বলতেছে আমি এমন কিছু করব যাতে করে সবাই খুশি হয়, বেশিরভাগ মানুষ খুশি হয়। এখন তার আসার সময় তার কপালে একটাই শব্দ, সবাই। সব কিছু সে করবে সবাই। এই সবাই মানে আইসে কইতেছে হোল ইন্ডিয়া হলো 140, বাংলাদেশ হলো 20 কোটি। হ্যাঁ, আসা সব কিছু মিলেমিশ করে দেবে। ওই বেকুব জানেই না রাষ্ট্রের ডেফিনিশন কি। একটা রাষ্ট্র কি বলতে পারে না তাই সে জানে না। যেটা বললে যে সে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মাত্রই স্বাধীন সার্বভৌম, রাষ্ট্র মাত্রই একা, আমি কাউকে চিনি না, রাষ্ট্র মানেই তাই। রাষ্ট্র মানে এর আগে দুনিয়াতে যতগুলো রাষ্ট্র আছে সবার স্বার্থের চেয়ে আমার স্বার্থের আলাদা, এই জন্য আমি রাষ্ট্র বলে নিজেকে ডিক্লেয়ার দিলাম। রাষ্ট্র ঘোষণা দেওয়া মানে তাই। আমি আবার বলছি, কথাটা পরিষ্কার করে শুনে রাখেন। 26শে জানুয়ারি, মার্চ না, 16ই ডিসেম্বর যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে প্র্যাকটিক্যালি, সেদিন থেকে বেসিক্যালি বাংলাদেশ বলতে চাইছে যে তুমি ইন্ডিয়া আমার কেউ না, আমি স্বাধীন মানে আমি তোমার থেকেও স্বাধীন, তুমি আমার কেউ না, তুমি আমার এনিমি। প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্র মানে বাকি সব আগে থেকে হয়ে থাকা রাষ্ট্র তার এনিমি। আমি কেবলমাত্র আমার ভূখণ্ডের, যে ভূখণ্ডের সার্বভৌমত্ব হোল্ড করি আমি, এই ভূখণ্ডের যারা বাসিন্দা তাদের স্বার্থ দেখার জন্য এই রাষ্ট্রটাকে বানিয়েছি, এবং তোমরা সবাই আমার এনিমি। তোমরা কেউ যদি আমার ফ্রেন্ড হইতা তাহলে তোমরা আলাদা করে রাষ্ট্র বানানোর দরকার কি? আমি তো তোমার ভিতরে ঢুকে যাইতে পারতাম। আমি তোমার ভিতরে ঢুকি নাই তো, আমি আলাদা রাষ্ট্র করে ঘোষণা দিচ্ছি। এর মানে হলো আমি, আমার চোখে তুমি এনিমি, আমার স্বার্থ আলাদা। এ হচ্ছে রাষ্ট্রের ঘোষণা দিন। এটা আপনি মুখে বলছেন কি বলেন না, কিচ্ছু সে যায় না। রাষ্ট্র ঘোষণা মানে এই হয়ে যাবে, তার মানে আমি স্বাধীন সার্বভৌম, বাকি সব রাষ্ট্র, বাকি এক্সিস্ট করা আগের সব রাষ্ট্র আমার এনিমি। ইভেন ইন্ডিয়া আমাকে হেল্প করছে রাষ্ট্র হইতে দিতে, কিচ্ছু সে যায় না। 16ই ডিসেম্বরের পরের দিন থেকে ইন্ডিয়া আমার এনিমি। আমরা মুখে স্বীকার করি আর না করি, এটা হচ্ছে হার্ড রিয়েলিটি, কঠিন বাস্তবতা হচ্ছে এটা। আমি যখনই বলবো যে আসেন 140 কোটি 20 কোটি মিললে আমরা সবাই হয়ে যাই, যে আমরা এখন কেউ আর আলাদা রাষ্ট্র না, ঠিক আছে? বাংলাদেশের ভিতরে ইন্ডিয়া ঢুকে গেছে, গিয়ে একটা রাষ্ট্র হচ্ছে নাকি আমরা বাংলাদেশে ইন্ডিয়ার ভিতরে ঢুকছি? কোনটা? হ্যাঁ, এটা কত বড় গাধা দেখেন। আমি নিয়েছিলাম কাউকে গাধা বলবো না, আর কিন্তু এটা এমনই গাধা, না বলে পারলাম না, মাফ করবেন। তাহলে এই যে দেখেন, তার সবাই সবাই ও সবাইকে নিয়ে সবাই বলতেছে। ও ভাবছিল আগে এগুলো কথা বলে একটু জমায় নিতে হবে, কারণ ও তো জানে ওর পিছনে টিকটিক করতেছে শুভেন্দু। ও তো কখন মানে কি, তখনও তো বর্ডারে যে পুশিং করতেছে, মুসলমান খেদাইতেছে, এগুলোর অত্যাচারের বিরুদ্ধে নিজে যে আলাদা, না না আমি আলাদা, আমি শুভেন্দু না, এইটা থেকে ভাগ করে বুঝাইতে হবে। এইটার জন্য তো নকরা করতে গেছিল, নকরা করতে গেছে এরকম ধরা খেয়ে যাবে, কিন্তু বুঝে নাই কেউ, ও নিজেও বুঝে না। ফলে 160 কোটি বানিয়ে গেছে। তো কার্ড কিছু ছাপা হয়েছে, পাকিস্তান বলতেছে আমিও বোধহয় 20 কোটি, আমরাও বাংলাদেশের আমরা 40 কোটি এখন। আমার মনে হয় না পাকিস্তান কেউ এটা বলছে, বাট এরকম একটা কার্ড ছাপা হয়েছে। তো সবাই তো একইভাবে বলতে থাকবে। থ্যাঙ্কস জহিরুদ্দিন স্বপনকে, বাংলাদেশের যে তথ্যমন্ত্রী এখন, সেও একটা মজার কথা এই সুযোগে বলছে। আপনি তো শুধু সার্ককেই খাড়া করতে চান না, আমরা সার্কের এক জায়গায় ওই এটাও তো করতে চান না আপনি। তো এটাকেও বাদ দিয়ে আপনি যখনই এইসব গল্প বলবেন সবাই, তখন তো আমরা আপনাকে সন্দেহ চোখে দেখবো। অন্তত একটু কথা বলতে পারছে। এটা কিন্তু তারেকের এই যে মিলমিশ করে থাকবার বিরোধী কথা, কিন্তু সেই হিসাবে সে তারেকের ছাড়া যাওয়া একটা কথা বলছে। থ্যাঙ্কস দিই আমি জহিরুদ্দিন স্বপনকে এই কথা বলতে পারার জন্য, যে অন্তত মুখের উপরে আইসে সারে নাই, বোধহয় জামা কাপড়ে খোলে নাই এর আগেই এরকম একটা, এবং সে ক্ষমতাসীন সরকারের একটা তথ্যমন্ত্রী। আমি ফেলে দিতে পারছেন না, ছোটখাটো বক্তব্য না, এটা ওজনদার বক্তব্য, এটা তথ্যমন্ত্রী বক্তব্য। যদি বলা হয় স্বরাষ্ট্র আর পররাষ্ট্রের পরেই তথ্যমন্ত্রীর পজিশন, সেই হিসাবে ছোটখাটো মন্ত্রী না। তো সেটা খুব ভালো কাজ করছে আর কি, যে অন্তত ইয়ের ম্যান্দা মার্কা এই তারেকের মিলমিশ করে থাকতে হবে, এই লাইনে যায় না। কিংবা ওই আমাদের জাহিদের মতন ওরা ইচ্ছে করে নাই, ওরা পুশিনটা ইচ্ছে করে করেন, আভ্যন্তরীণ কেন করছে, ওসব লাইনে যায় না।
সে অ্যাটলিস্ট খাড়া কথাটা বলতে পারছে যে যারা সার্কের কথা শুনলে তেলে বেগুনে জেলে উঠে। তারপর দেখেন এটা মানে কি বলবো, এটা কি পরিমাণে বলে বাংলাদেশের আকাশ, এটা তো একই আকাশ একই বাতাস। ইন্ডিয়া বাংলাদেশ একই আকাশ একই বাতাস। আচ্ছা ভাই, বাংলাদেশ তো আপনাদের পূবে, তা আপনাদের পশ্চিমে পাকিস্তান আছে না, ওর বাতাস কি আলাদা? ওর সূর্যটা কি আলাদা? ওর আকাশ বাতাস সূর্য রেল কি আলাদা ঠাই আপনার কাছে? হ্যাঁ, আপনি না করাচি থেকে আইছেন। মাফ করবেন দিনেশ ত্রিবেদী সাহেব, হ্যাঁ ওই বাতাস কি আলাদা মনে হয় আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে নিজের নিজের মনে হয় না ভালো ভালো ঠায় না? তা কি যুক্তিতে ওই বাতাসটা আপনার কাছে আলাদা মনে হয়, এনিমি মনে হয়? ত্রিবেদী সাহেব ধরা খেয়ে গেছে প্রথম দিনেই। চারিদিকে সে আকাশ বাতাস একদিকে আলাইছে, মানে আবেগী কথা বললে আলগা খাতির জামাতে যাওয়ারও তো কিছু নিয়ম আছে, কিছু তো মানতে হবে। কোনো খেয়াল নাই, মুসে কি বলছে কি বলে এলাইছে। বাংলাদেশ আর ভারত এরা যদি এক হয়ে যায়, দেখেন দেখেন এটা রীতিমতন গর্হিত অপরাধ। সে একটা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে এমন একটা ব্যক্তি, ইন্ডিয়ান রাষ্ট্রকে প্রতিনিধিত্বকারী করে একজন হাই কমিশনার, একটা রাষ্ট্রদূত তার স্ব রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে। রাষ্ট্রের প্রতিনিধি সে, সরাসরি বাংলাদেশে ইন্ডিয়ার প্রতিনিধি সে, 1 নম্বর প্রতিনিধি, প্রধান প্রতিনিধি হলো সে। তারপরে দেখেন কি বলতেছে, বাংলাদেশে ভারত এরা যদি এক হয়ে যায়, আচ্ছা এই এক হয়ে যায় শুনে মনে করছে ভাবে একটা কিছু কইছি বোধ হয়, না পরের কথাটা দেখেন, একত্র হয়ে যায় যদি তবে তারা পৃথিবীর একটি পরাশক্তিতে পরিণত হবে। এটা একটা স্কুল 8 পাস একটা ছেলেও এই কথা বলবে না। কইতেছে কি এটা? রাষ্ট্রের সংজ্ঞাই জানে না সে। হয় ইন্ডিয়া স্বাধীন সার্বভৌম নয়, আর নাহলে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম নয়, কিছু একটা হবে। তাছাড়া তো এই ধরনের বক্তব্য দেওয়া যায় না। দালালদের দালালি দেখে বাংলাদেশের দালালদের চেকে উঠছে, উনি ছাড়তে আর নাই। মোটামুটি সুটকেসটা রাখা একটু জিরাইতেছে ওই বেনাপোল বর্ডারে। সাংবাদিক সাংবাদিক ডাইরেক্ট তার কাছ থেকে, বাবা এত বড় রত্ন আইছে, বরণ করে নিতে হবে না? সাংবাদিকরা বরণ করে নিলে তার কারা নেবে? সাংবাদিক তো অর্ধেকের বেশি হলো ইন্ডিয়ান লোক, ইন্ডিয়ান পত্রিকার লোক। একা বসুন্ধরার 6টা পত্রিকা, তাহলে কয়জন সাংবাদিক হয়ে বুঝে? তাও হাসিনা আমল নয় বলে তাদের সেই দুষ্টুমি নাই এখন। তবু এক দালাল এখানে আছে, কি নাম বললাম, বকুল মাহবুব। দেখেন কত বড় দালাল সে। কয় হুজুরালা, না হুজুরালা আমি বলছি, ও বলার ডংটাও তাই না। আপনারা তো বড় দেশ, আমরা ক্ষুদ্র দেশ। মানে ও শুরুর দিন থেকে তেল মারতে গেছে, আমরা ছোট রাষ্ট্র, আপনারাই আমাদের লালন পালন করবেন। পিঠের ন্যাংটা করে পাছায় চাপকাইতে বাংলাদেশের বাইরে ইন্ডিয়ান বর্ডারে ফেরত আসেন, যে এটা নিয়ে যান, এটা আপনাদের দাল। এটা কি ওর কূটনৈতিক ভাষা? এটা কি ওর সাংবাদিকতার ভাষা? জায়গায় দাঁড়িয়ে এসে এই ভাষা বলতে পারে। একটা আমরা দেখছিলাম হাসিনার আমলে, তার গণভবন সাংবাদিক সম্মেলন দেখতে আমাদের এই 71-এর বাবু টাইপের, তারপরে কি জানি গোলাম সারওয়ার বয়স্ক, যেইভাবে হাসিনাকে তেল মারত, এগুলো কই আজকে? তোটা না একটা রেওয়াজ ছিল হাসিনা, এতে এমন তোয়াজ শুরু করতেছে, দিনেশ ত্রিবেদী আইসে সারা নাই বাংলাদেশে। তারেক সম্পর্কে কিছু কথা, প্রধানমন্ত্রী হিসাবে তারেক সম্পর্কে তার ইজ্জত বাঁচাইছে যতটুকু, তা হলো তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। কিন্তু এটা যথেষ্ট নয়, অ্যাজ এ প্রধানমন্ত্রী তার কিছু বলা উচিত, অন্তত সাবধান করার জন্য একটা নোট পাঠানো উচিত এই দীনেশ ত্রিবেদীকে। এখন দেখা করতে সে যায় নাই, ফর্মাল পরিচয়পত্র, দেখা সাক্ষাৎ, প্রেসিডেন্টের কাছে পর্যন্ত যেতে হবে তাকে, প্রথমে প্রধানমন্ত্রী পরে রাষ্ট্রপতি। তাকে বলে দেওয়া উচিত যে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ বক্তব্য ব্যাপারে উনি যেন সতর্ক থাকেন। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে এক হওয়ার কোনো কথা উনি বলতে পারেন না, এটা অধ্যত্বমূলক অকূটনীতিক সুলভ আচরণ। এটা কূটনৈতিক আচরণ কি হওয়া উচিত সেগুলো তার
জানাশোনা করেই বাংলাদেশে আসা উচিত বলে আমরা মনে করি, উনি জানেন বলে আমরা মনে করি। আমরা ওনাকে এটার ভিতরে কোনো জ্ঞানদান শিক্ষাদান করার লোক নেই। আমরা আশা করব উনি এসব ব্যাপারে অত্যন্ত সাবধান থাকবেন, এবং সেটা সবচেয়ে ভালো হবে যদি আরো পারে। আমরা এখানে দেখতে চাই আমাদের খলিল সাহেবের বাহাদুরি দেখতে চাই, যে উনি ওনাকে ডেকে নিয়ে এসে নোট বারবার বলেন না, নোট বারবার হোয়াট এভার বলে তাকে ডেকে নিয়ে এসে গোপনে কানে কানে কি বলবেন যাই হোক, অন্তত মিডিয়ায় যেন আসে যে উনি তাকে আপনি ভালো রকম এটা বুঝিয়ে দিয়েছেন। এইরকম একটা বক্তব্য আমরা দেখতে চাই, যেন উনি আরেকবার এই আমরা এক হয়ে যেতে চাই টাইপের বক্তব্য না দেয়। এগুলা দিলে আপনাকে আমাদের যেটা উচিত হবে, আমাদের একটাই পথ থাকবে, এটা কূটনীতি থেকে শব্দ পার্সন নন গ্রাটা, পিএনজি বলা হয়। আমরা কি পারি সর্বোচ্চ, ধরেন দিনেশ ত্রিবেদী বাংলাদেশে ডাকাতি করছে, হ্যাঁ ডাকাতি করছে, মামলা তো একটা হবে, তাকে ধরে নিয়ে যায় পুলিশ গ্রেপ্তার করে আনবে, কিন্তু উনি তো রাষ্ট্রদূত, তাহলে কি করা যাবে সেই সময়? ম্যাক্সিমাম যেটা করা যাবে, ওনাকে তৎক্ষণাৎ অলমোস্ট গাড়ি থেকে উঠায় বর্ডারে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া যাবে। এটাকে বলা হয় পার্সন নন গ্রাটা, অর্থাৎ পার্সন মানে ব্যক্তি, নন গ্রাটা মানে যাকে গ্যারান্ট করা হচ্ছে না, তাকে অনুমোদন করা যাচ্ছে না যে আপনি বাংলাদেশে থাকতে পারেন। আপনি বাংলাদেশ যার উপস্থিতি কামনা করে না, আপনি একটা সে ধরনের ব্যক্তি হয়ে গেছেন। এটাকে বলা হয় পিএনজি হিসেবে ডিক্লেয়ার করা যায় যে কোনো লোককে, যে কোনো বিদেশি লোককে, ভিসা থাকুক আর না থাকুক, রাষ্ট্রদূত হোক আর যাই হোক, ইন্ডিয়ান মন্ত্রী হোক বা যাই হোক, আপনি তাকে পিএনজি ঘোষণা করতে পারেন। পিএনজি ঘোষণা করে 24 ঘন্টার মধ্যে চলে যেতে বাধ্য করতে পারেন। এটা ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের তখন। তা এবং সেটা বলে দেওয়া উচিত তাকে যে এর পরবর্তীকালে আমরা এই ধরনের কথা যদি আপনার মুখে শুনি, আমাদের পিএনজিতে যাওয়া ছাড়া উপায় থাকবে না কিন্তু। সো বি কেয়ারফুল প্লিজ। এই ধরনের একটা কথা বলে তাকে সাবধান করা উচিত। তারেকে সে বলে আমি কি এমনি এমনি বলছি, আমি তো মজা করে বলছি, এগুলা নিশ্চয়ই আমরা শুনতে চাই না। একটা রাষ্ট্রদূতের মুখ দিয়ে এই ধরনের ভাষা বেরোক, এটা তো কাম্য হতে পারে না। এবং এগুলোর উচ্ছিল আছে যে কত কি বলে বলবে, মানে এক শুভেন্দুকে সামলাতে দিনেশকে পাঠানো হয়েছে, এই দিনেশ তো শুভেন্দু আর কি বলবো, গাদা বলবো না বলেছি, আর একটা বোকা আর কি। আচ্ছা গাদামি বলবো ওর থেকে, আরো বড় ধরনের গাদামি এটা, যে সেই হচ্ছে দীনেশ ত্রিবেদী। তাহলে কি দাঁড়াচ্ছে এখন ঘটনাটা? ছিল মোদির এজেন্ডা, হয়ে আসলো বাহাদুরি দেখাতে গিয়া। সে শুরুতেই শুভেন্দুকে সামলাবে কি, ও নিজেকেই সামলাতে পারতেছে না, সে নিজেই ইন্ডিয়া বাংলাদেশ মাখা হালাইছে, একসাথ করতে চায়। কারণ ওর মাথায় আসলে কিন্তু আছে অখণ্ড ইন্ডিয়া। এই যে ওটাও তো তাকে এই কাজ কতদূর আগায় দিয়ে আসলেন, সের উপর তো নির্ভর করেন মোদির কাছে তার গুরুত্ব। ফলে এটাও সম্ভবত তার মনে উঁকি মারে, ওই ঠেলায় মনে করে যে আমি এমন চাল চেলে কথাটা বলে দিব, হ্যাঁ মোদিও খুশি, বাংলাদেশে খুশি আছে। বোঝে নাই যে এটা কোন সময় সে আইছে বাংলাদেশে। আর যখন প্রতিদিনই নিউজের অন্তত 5টা মিনিট ব্যয় হচ্ছে, টিভি নিউজে বললে 5টা মিনিট ফুটেজ ব্যয় হচ্ছে বর্ডারে কি হচ্ছে এটা নিয়ে। বর্ডারে কেউ এটাকে মানবিক জায়গা থেকে দেখানোর চেষ্টা করছে, ইস বর্ডারের লোকগুলা 3 দিন ধরে না খেয়ে রয়েছে, 3 দিন ধরে রোদ বৃষ্টিতে ঝড়ের মধ্যে রয়েছে, এগুলা মানবিক দিকে আসতেছে। কিছু করার নেই আমাদের, কারণ এগুলো এমন, এগুলা শুতে দিলে পাইতে দিলে এরপরে আরো আরামে বসে যাবে, ঘর বাড়ি তুলে এরা হলো এমন একটা অবস্থা। আর লোকগুলোর অবস্থা তাই, ওখান যেখানে গিয়ে একটা ঠায় পাও তো চাইবে সেরকম একটা জায়গায় গিয়ে গেড়ে বুঝতে। এটা নিয়ে বাংলাদেশের অবস্থান খুবই পরিষ্কার করে বলেছে যে বাংলাদেশ ইন্ডিয়ার নিজেদের বসে একমত হওয়া নিয়মটা হলো, কোন একটা দেশ যদি মনে করে আরেক দেশের লোক তার দেশে ঢুকে গেছে, ভুলে হোক জোর করে হোক চোখ ফাঁকি দিয়ে হোক, ভিসা ছিল 1 মাসের 2 মাস ধরে আছে হোক, ঢুকে গেছে চাকরি করতেছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে হোক, যেটাই হোক না কেন,
কোনো একটা দেশ যদি মনে করে এই লোকটা ইন্ডিয়া, সে ওই লোকটার তাবৎ ডিটেল নিয়ে সুনির্দিষ্ট তার আইডেন্টিফিকেশন, বিশেষ করে তার ন্যাশনাল আইডি, পাসপোর্ট, এবং কেন মনে হচ্ছে যে এই লোকটা ইন্ডিয়ান বাংলাদেশের যদি হয়, সেটার কারণ সহ ইন্ডিয়ার কাছে সাবমিট করবে। ইন্ডিয়া কনভিন্স হলে পরে সবতেই একমত হবে, যখন তখন বর্ডারে তাকে হ্যান্ডওভার করে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের দুই পক্ষের গৃহীত নিয়ম। আপনি সেগুলোর কোনো নিয়ম পাইলট করে আপনি বর্ডার লাগাতে পুশ করতেছেন, ইদানিং আর্ট আর্গুমেন্ট দিতেছে কেন পুশ করতেছে, না ভাই আপনারা আমাদের তালিকা দিলে এলাম ফালা রাখেন। আচ্ছা বাইরে ভাই আপনার ফালা রাখার নিয়মটা তো আমরা আপনাদের কাছে শিখছি। হাসিনাকে ফেরত দেওয়ার জন্য কতবার বলছি আমরা আপনাকে, সাহেব বলতে বলতে তো তার টেনিয়র শেষ হয়ে গেছে, চলে গেছে, আমরা পাঠান নাই তাকে। আপনার কতদিন হয়েছে এটা নিয়ে কোনো জবাবও দেন নাই, আপনার চিঠিটা পাইছেন সেটাও বলেন না, পরের দিকে বলা শুরু করলেন, বলার পরে কি তাও বলেন না। তো এই যে চুপ করে থাকে এটা তো আপনাদের কাছে শিখছি আমরা। আমাদের ক্ষেত্রে আমরা এই আসামের স্বতন্ত্রবাদী, মানে আসাম আলাদা করতে চাওয়া যে মুভমেন্ট, সেই মুভমেন্টের নেতাগুলাকে হাসিনা আপনাদের হাতে উঠে দেয়নি দেখি একেবারে, এবং সেখান থেকেই তো চুক্তিটা হয়েছিল, ওই চুক্তির বলে তো পাঠিয়েছিল। তাহলে আপনার হাসিনাকে ফেরত পাঠালেন না কেন? তাহলে এগুলো ভায়োলেশনের রাস্তা তো আপনারাই দেখেছেন আমাদেরকে, আর আমরা এগুলো চেক করবো না? চেক না করে নিয়ে নিবো? সোজা একটা দিক হলো, বর্ডার এলাকার সব যে কোনো দুই দেশের বর্ডার মানে হবে, একটা দুইটা লোক চলে যাবে, একেবারে এক্সেপশনাল, 1%ও না, ভুলে চলে যেতে পারে, রাগ করে চলে যেতে পারে, বর্ডার এলাকায় বাস করে, বাংলাদেশের বর্ডারে এলাকায় কাজ পাওয়া যায় না, ডেলি মজুরি হলো মাত্র 500 টাকা 1000 টাকা। ইন্ডিয়াতে গেলে বাংলাদেশি ইকুইভ্যালেন্ট ওরা 1500 পাওয়া যায়, সে ইন্ডিয়াতে থাকতে চায়, চলে গেছে খ্যাপ মারতে। এটা হওয়াটা স্বাভাবিক, এটা ইউরোপের দেশগুলোর ভিতরেও হয়, কিন্তু এটা তো এক্সেপশনাল। ওটাও আপনি যদি ধরে নিয়ে এসে দেন, আপোষে নিয়ে নেওয়া বা তাকে বলে দিলেই সে চলে যাবে, সে তো পালাইতে বললে বাঁচে, নাহলে তো জেলে থাকতে হবে তাকে। তো সেগুলো কেসকে আপনারা এবার সাধারণ কেস নিয়ে আসছেন। আপনার এই শুভেন্দু বলতেছে 5300 লোক ঢুকাই এলাইছেন নাকি আপনি, বিরাট ক্রেডিট। আমরা তো দেখি না 5300 আমরা ঢুকাইতে দিচ্ছি। বিডিআর মানে আমাদের বর্ডার গার্ড যেটা করেছে খুবই খুবই প্রশংসনীয় উদ্যোগ করছে, সে পুরা এলাকার লোক সাথে নিয়ে রাত্রে ডাডা পিটতেছে, হারিকেন জ্বালায়, হ্যাসাক জ্বালায়, কি টর্চ লাইট দিয়ে এলাকার লোক সাথে নিয়ে সারাদিন যা কাজ করে সাথে নিয়ে করতেছে। উপারে বিএসএফ এর সাথে কারা আছে, ওই যাদেরকে আপনারা পুশিং করে নিয়েছেন তারা ছাড়া কেউ নাই। আপনারা তো ইন্ডিয়ান পাবলিককেও সাথে নিয়ে আসতে ভয় পান, কারণ কি জানি ওখানে দুইটা মমতা লোক থাকে কিনা। তা আমাদের তো এই ভয় নাই, আমাদের তো দেশের ভিতরে তো বিরোধী দল আছে, কত ধরনের তারেক বিরোধী লোক আছে, দল আছে, সংসদে নাই ধরেন, রাজনীতি বিরোধী আছে, স্বাভাবিক। আমাদের প্রবলেম নেই, আপনাদের এই প্রবলেম আছে কেন? মানে আপনারা কত খারাপ কাজ করতেছেন এটাও তার একটা প্রমাণ। এনিওয়ে, তো এগুলো বলার জন্য 5300 বললে যদি আপনার কলকাতাতে একটা ক্রেডিট হয় তাহলে বলবেন এগুলা। এনিওয়ে, সার কথা তাহলে দাঁড়ালো হচ্ছে এটাই, আমাদেরকে দেখতে হবে তাহলে কোন জায়গাতে, এখান থেকে আমরা কনক্লুশনটা শেষ করবো। কনক্লুশনটা হচ্ছে এই, এদেরকে কোনোভাবে বিশ্বাস করেন না। যখন আমি প্রথম বলেছিলাম ইউনিসের আমলে শুরুর দিকে যে বর্ডার সিল রেখে দাও, আমরা চাই বা না চাই বর্ডারটা সিল হয়ে যাবেই আজ অথবা কাল, বেটার হলো আগে থাকতে পরিকল্পনা করে বর্ডার সিল করে দাও। আমি বলেছিলাম বর্ডারের 5 কিলোমিটার আমাদের লোকও যাওয়ার দরকার নেই, আমাদের বিজিবির কাজ হবে বর্ডার এলাকায় যাতে লোকে না যায়, যে পেটের দায়ে পেশার কারণে যায় সেগুলোর অলরেডি ব্যবস্থা করে দেবো, তাহলে এই মানুষগুলো আর যাবে না, সেদিকে খেয়াল রাখে, এটাই তাদের কাজ। সো এই ধরনের কাজ সৃষ্টিমূলক একটা প্রোগ্রাম তারা নিতেও পারে, এটা ছাড়া আসলে উপায় নেই, আপনি চাইলেও ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখতে পারবেন না, দিস ইজ দ্য বটম লাইন। এবং এটা করলে বাংলাদেশ চালানো যে কত সহজ হয়ে যাবে, এই যে আভ্যন্তরের কত ধরনের যে দালাল আছে, তার উপরে এই হাসিনার দালালগুলো তো আছে, পকেট ভর্তির টাকা, ওখান থেকে টাকা আসতেছে, এই যে দেখেন ফেসবুকে মারামারি করতেছে দুই দলে মিলে, নিজুম বনাম যারা সুইজারল্যান্ডে থাকে কি লন্ডনে থাকে তাদের মধ্যে মারামারি লাগছে, হাসিনা কাকে টাকা দিচ্ছে, একজনকে টাকা দিচ্ছে, আর একজনের বিরুদ্ধে লেগে গেছে নিজেদের মধ্যে। আমি তো পাইলাম না, নিজুম কেন পাবে? আমি এলাম আসল আমি লোক,
আমাকে না দিয়া। এই যে আমার পরিচয় হলো, আমি সুইজারল্যান্ডে আসলাম কেমনে? আমি তো বাংলাদেশে এরকম একটা ভণ্ড কারবার করছি, তো করে দেখাইছে তো আমি হলাম বিশাল দেশের মধ্যে রাজনীতি করে টিকা যাচ্ছে না দেশ। হাসিনার আমলে থাকতে পারি নাই, হাসিনার আমলে আমাকে চলে যেতে হয়েছে। বোঝেন, সে করে কিন্তু হাসিনার দল। কে? অমির রহমান পিয়াল। ও তো হাসিনার আমলে সুইজারল্যান্ডে গেছে। দেখেন যত কটা লোক ইউরোপে ঢুকছে সব কিন্তু হাসিনার আমলে গেছে। দোষ দিতেছে জঙ্গি, জঙ্গির ভয় নাকি তারা পলাইছে, লন্ডনে পলাইছে। ওই যে আরেকটা আমার ব্লগের, হ্যাঁ, তাদের মধ্যে মামলা লাগছে। এই যে ক্যাসালগুলো, এই ক্যাসাল আমরা নিবো কেন? এই যে বইপোর সাংবাদিক থেকে সাংবাদিকরা বেরিয়ে আসতেছে, এগুলো বহু জিনিস নষ্ট হয়ে যেত যদি আমরা বর্ডারটা সিল করতে পারতাম। এটা অনেক কিছুর একটা। আর আপনারা যতদিন মনে করবেন যে হাসিনার পক্ষের লোক, দলের লোক, হাসিনার বেনিফিশিয়ারি, হাসিনার সুবিধাভোগী, আপনি তাদেরকে কিছু বলবেন না। এই নীতি যতদিন চালাবেন না, ইউজ করে গেছে এটা, তারেকে এটা করে যাচ্ছে এখনো পর্যন্ত। এই নীতি যতক্ষণ চালা যাবেন, এরা আপনার ঘরের ভিতরে আপনার পিঠে ছুরি মারবে। আপনার চাইলেও এটাকে আপনি এড়াইতে পারবেন। ইয়েস অর নো। প্রো ইন্ডিয়ান, ইন্ডিয়ান দালাল, সরাসরি ইন্ডিয়ান দালাল, হাসিনার দালাল। তার তো আমরা আইনে আছে যে এটা একটা নিষিদ্ধ দল। কাজে এদের বিরুদ্ধে যতক্ষণ আপনি কোনো ব্যবস্থা নেবেন না, ততক্ষণ এই প্রবলেম বাড়বে। ফলে এটা মিলমিশ করে থাকবেন। এই যে মিলমিশ করে থাকবেন, তো ইতিবৃদ্ধি পাবেন। আর এরপরে যদি আপনাদের আক্কেল নাই, আমার কিছু করার নাই। আশা করি আপনাদের আমার এই ভিডিওটা দেখে যদি কিছু আপনাদের হুঁশ জ্ঞান আসে, তাহলে নিজের এই ভিডিও করাটাকে সার্থক মনে করবেন। থ্যাংক ইউ।